সশস্ত্র বাহিনী দেশের সাহস ও গৌরবের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানো হবে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। তেহরানে খামেনির প্রথম জানাজা সম্পন্ন, অংশ নেন কোটি মানুষ। সর্বোচ্চ নেতার মূল আদর্শ ধারণ করার অঙ্গীকার। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর 3D ছবি ব্যবহার নিষিদ্ধ। বিষয়বস্তু ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ। প্লাজমা লিকেজের কারণে ডেঙ্গুতে মৃত্যুর হার বাড়ছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। মোকাবেলায় আরও চিকিৎসক নার্স প্রয়োজন। We have to increase the number of nurses, we have to increase the midwifery, caregivers and over and above. এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে নেই পর্যাপ্ত শিক্ষক ও জনবল। ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সমাধানের দাবি। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সামনে নিরাপত্তার বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন তিনি। বলেন, সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক। নিরাপত্তা কৌশল এমনভাবে সাজাতে হবে যাতে সরকার প্রধান জনগণ থেকে দূরে সরে না যান। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে আয়োজন উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া 5 পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীরই আরও আধুনিক ও প্রশিক্ষিত হওয়া জরুরি। এ বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না, বলেন সরকার প্রধান। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরো আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরো বাড়াবে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। প্রিয় প্রতিনিধিবৃন্দ, মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের বিরুদ্ধে আনা সব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন। এ বিষয়ে তদন্তও চলছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালের সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, অভিযোগ প্রমাণ হলে দল বা সংগঠন হিসেবে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ। দলটি ক্ষমতায় থাকার 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা দল হিসেবে নানা রকম অপরাধ করেছেন। আইন অনুযায়ী সব ঘটনার বিচার হবে। সন্ত্রাস দমন আইনেও আওয়ামী লীগের বিচারের জন্য পুলিশ তদন্ত করতে পারবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়,
তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। তবে এই বিষয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অথবা অন্য কোনো পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। মৃত্যুর 4 মাস পর জানাজা অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তেহরানের খামেনি গ্র্যান্ড মুসাল্লায় কোটি মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই জানাজা। কয়েক ধাপের এই আয়োজনে খামেনির পাশাপাশি বিদায় জানানো হয়েছে তার পরিবারের আরও 4 সদস্যকে। আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে মিশে গেছে অশ্রুসিক্ত মানুষের কান্না। চারদিকে কালো পতাকা, শোকের আবহ আর শেষ বিদায়ের এক গভীর বেদনা। দীর্ঘ 4 মাস পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম জানাজা আদায় করা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির। তার জানাজার পর দ্বিতীয় পর্যায়ে জানাজা হয় শহীদ সাইদে বুশরা হুসেইনি খামেনি, শহীদ মেজবা আল হুদা বাকেরি ও শহীদ জাহারা হাদ্দাদ আদিলের। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় খামেনির 14 মাস বয়সী নাতনি জাহরা মুহাম্মদী গোলপায়েগনির। ইরানের প্রেসিডেন্ট সহ সরকারের নানা পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। কানায় কানায় পরিপূর্ণ ছিল খামেনি গ্র্যান্ড মুসাল্লা। জানাজার পর প্রস্তুতি চলছে পরবর্তী শোকযাত্রার। সোমবার তেহরানের মূল শোক মিছিল শেষে মঙ্গলবার কমেও জানানো হবে খামেনিকে শেষ বিদায়। এছাড়া বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় শেষ শোক ও জানাজার আয়োজন রয়েছে। বৃহস্পতিবার মাশহাদে পৃথক জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হবে। আর সেখানে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন বিশ্বের এক সময়ের প্রভাবশালী এই ধর্মীয় নেতা। নীরব দাস, নিউজ 24। তেহরানে খামেনির শোকে জনস্রোত দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ কপালে উঠে যাওয়ার দশা। এমন চিত্র বিস্ময়কর বলে মন্তব্য করেছেন তিনি। ইরানকে 1 সপ্তাহের ছুটি দেওয়ার কথা বলে শোকের এই সময়ে কটাক্ষও করেছেন। এদিকে প্রয়াত নেতার শেষ বিদায়ের বেলায় নিজেদের অধিকার রক্ষায় লড়াইয়ের কড়া বার্তা দিয়েছে ইরান। যে লড়াইয়ে প্রাণ গেছে সর্বোচ্চ নেতার, সেই অধিকার রক্ষায় সোচ্চার ইরানের বিপ্লবী সেনারা। টহল দিচ্ছে হরমুজ প্রণালীতে। সম্প্রতি হরমুজে ওমানের সার্বভৌম জলসীমায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পাশে থাকতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মাস্কাটের হয়ে মাইন অপসারণে রণতরীয় ব্যবহার করেছে তারা। এতে হরমুজ প্রণালী বিদেশি শক্তির সামরিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ নয় বলে সতর্ক করেছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শোকানুষ্ঠান চলাকালে সংযমের বুলি আওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কটাক্ষ করে বলেন, ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন। শোক চলাকালে তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বন্ধ থাকবে। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির বিদায়ে জনস্রোতকে বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতায় ইসরায়েলকেই বড় বাধা বলে আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। ইসরায়েলি সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তেহরান এখন আগের চেয়েও শক্তিশালী বলেছেন অনেক বিশ্লেষক। তারা মনে করেন যুদ্ধের অভিজ্ঞতার মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠছে খামেনি পরবর্তী ইরান, যাদের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও নীতিগত অবস্থানও আগের তুলনায় বেশ পাকাপোক্ত। নীরব দাস, নিউজ 24। এবারে জানাবো ফুটবল বিশ্বকাপের খবর। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। এবারের আসরে এটি টানা 5ম জয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই সাথে লিওনেল মেসির 7 গোলও ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে জয়ের ছন্দ ধরে রেখে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। শেষ 16-র ঘাম ঝরানো ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধে প্রায় 80% বল নিজেদের কাছে রেখেও প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে পারেনি এমবাপ্পে দেমবেলেরা। একের পর এক আক্রমণ বক্সে খেই হারালে গোলশূন্য বিরতিতে যায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরাতে দলে পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। 61 মিনিটে মাঠে নামেন দেজিয়ের দুয়ে। তবে বক্সের ভিতরে দুয়েকে ফাউলের ঘটনায় ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। 70 মিনিটে এমবাপ্পের পেনাল্টি গোলে লিড নেয় ফ্রান্স।
ম্যাচে ৭৬% বল নিজেদের দখলে রেখেও ভক্তদের মন ভরাতে পারেনি ফরাসিরা। একরকম ছন্দহীন ফ্রান্স কর্নার পেয়েছে 12টি, আর দক্ষিণ আমেরিকার দেশটি পেয়েছে মাত্র 2বার। ইউরোপিয়ানরা অন টার্গেট শট নিয়েছে 5টি, কিন্তু প্যারাগুয়ের খাতা শূন্য। শেষ পর্যন্ত এই এক গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে 2বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের 7ম গোল। তিনি ছুঁয়ে ফেলেছেন 7 গোল করা লিওনেল মেসিকে। আর বিশ্বকাপে মেসির 20 গোলের রেকর্ড থেকে মাত্র 1 গোল দূরে এমবাপ্পে। শেষ আটে ফরাসিদের প্রতিপক্ষ মরক্কো। মাহাদি ইমরান, নিউজ 24। স্বাগতিক কানাডার দৌড় থামিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো। হিউস্টনে শেষ 16-র প্রথম ম্যাচে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে হারায় আফ্রিকার দেশটি। ম্যাচ জোড়া গোল করেন উনাহি। কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনাল খেলছিল আটলাস লায়নরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল স্বাগতিক কানাডা, তবে বারবার পাল্টা আক্রমণে গেছে মরক্কো। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। 50 মিনিটে আশরাফ হাকিমির পাসে আজ্জেদিন উনাহির গোলে লিড নেয় মরক্কো। পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা চালায় কানাডিয়ানরা, তবে সময় গড়ানোর সাথে সাথে ম্যাচটা নিজেদের করে নেয় মরক্কানরা। 82 মিনিটে উনাহির দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় আফ্রিকানরা। ম্যাচের ইনজুরি টাইমে জালের ঠিকানা খুঁজে নেন রাহিমি। তাতে 3-0 গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। উত্তেজনায় ঠাসা ম্যাচে ছিল কার্ডের ছড়াছড়ি। দুই দলের 4 জন করে ফুটবলারকে হলুদ কার্ড দেখায় রেফারি। ম্যাচে 11টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। অথচ 56% বল দখলে রেখে দাপটে জয় তুলে নেয় আটলাস লায়নরা। আর তাতে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মরক্কোর। মাহাদি ইমরান, নিউজ 24। শেষ 16-র গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে ফিলাডেলফিয়া উল্লাসের আবহাওয়া ছড়িয়েছে সবখানেই। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফিলাডেলফিয়ার দম বন্ধ করা গরমে প্যারাগুয়ের রক্ষণদুর্গ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রান্সকে। তবে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে স্বস্তির জয় পায় ফরাসিরা। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ভক্তরা। যদিও মাঠের লড়াইটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি শান্ত ও কঠিন ছিল বলে মনে করেন সমর্থকরা। ব্যাপারটা অসাধারণ ছিল। এমবাপ্পে গোল করবে আমি জানতাম এবং সেটাই হলো। প্যারাগুয়ে তাদের সেরাটা দিয়েছে, কিন্তু ফ্রান্সকে হারানো অসম্ভব। বিশ্বকাপটা ওরাই জিতবে। ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ মরক্কোর গল্পটা অবশ্য ভিন্ন। কানাডাকে 3-0 গোলে বিধ্বস্ত করার পর কাসাব্লাঙ্কার আকাশ ছেয়ে যায় আতশবাজির আলোয়। আজ্জেদিন উনাহির জোড়া গোল মরক্কোকে এনে দেয় ঐতিহাসিক জয়। 2002 সালের পর প্রথম আফ্রিকান হিসেবে নকআউটের জোড়া গোলের রেকর্ড করেন উনাহি। আজকের ম্যাচটা দারুণ ছিল। 3-0 গোলে জিতবো আশা করিনি। আশা করি আমরা এবারে বিশ্বকাপ জিততে পারবো, কেন নয়। অন্যদিকে বিদায়ের বিষাদ ছুঁয়ে গেছে প্যারাগুয়ের আসুনসিওনে। পেনাল্টির সিদ্ধান্তে হতাশ হলেও মাঠের লড়াইয়ে পরাশক্তি ফ্রান্সকে আটকে রাখার জন্য দলের উপর গর্বিত ল্যাটিন আমেরিকার এই দেশটির সমর্থকেরা। যদিও আমরা হেরে গেছি, প্যারাগুয়ে আমাদের আনন্দ ও ঐক্য ফিরিয়ে দিয়েছে। ট্রফিটাই শেষ কথা নয়, আমাদের অনুভূতি সব। এটা আমাদের জন্য বড় কিছুর সূচনা মাত্র। প্যারাগুয়ের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো তাদের বিশ্বকাপ অভিযান। আর আগামী 9 জুলাই মরক্কো ও ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ঘিরে এখন থেকেই চলছে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার পারদ। মামুনুর রহমান, নিউজ 24। সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব মাধ্যমে প্রচারের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু প্রাধান্য দিতে হবে। উপস্থাপন করতে হবে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য। জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। এ সময় 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়।
কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় এ বিষয়ে আলোচনা করেন তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। প্লাজমা লিকেজের কারণে ডেঙ্গুতে মৃত্যুর হার বাড়ছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও বলেন, প্লাজমা লিকেজ শুরু হলে প্রতিটি রোগীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয়। একজন চিকিৎসকের পক্ষে একই সময় 20 থেকে 40 জন রোগীকে পর্যবেক্ষণ করা কঠিন। এই পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে আরও চিকিৎসক এবং নার্স প্রয়োজন বলেও মনে করেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। We have to increase the number of nurses, we have to increase the midwifery, caregivers, and over and above. You, the scientists, you should come ahead to invent, to add the supply of equipment by your own invention from inside the country to support the country to save their foreign exchanges and the hard-earned money of the people who live abroad. গুলিস্তানে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলে অংশ নেন গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। বক্তারা বলেন, সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজদের অত্যাচারে গুলিস্তানের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল শুরুর প্রস্তুতিকালে সন্ত্রাসীরা এবং চাঁদাবাজরা ব্যবসায়ীদের উপর হামলা চালায় বলেও অভিযোগ তাদের। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় যদি না নিয়ে আসা হয়, তাহলে আমরা ঢাকাবাসী সহ 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা আমাদের জানা আছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এখন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিলে যোগ দেন তিনি। বলেন, এমন কোনো কর্মসূচি হওয়া উচিত নয় যাতে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। জুলাই অভ্যুত্থান দীর্ঘ 17 বছরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। যারা শেখ হাসিনার আমলে অন্যায়ের শিকার হয়েছে, বর্তমান সরকার কিন্তু তাদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। আমরা এই হিংস্র বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে চাই। যেখানে যাই হোক না কেন, একটা মহল আছে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যাপারটাকে বিরাট ব্যাপারে রূপান্তরিত করে। হাজার কোটি টাকায় গড়া সুনামগঞ্জ মেডিকেল কলেজের আধুনিক অবকাঠামো, কিন্তু ফিকে হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ডাক্তার হওয়ার স্বপ্ন। নেই পর্যাপ্ত জনবল ও চিকিৎসক। এমন অবস্থায় একাডেমিক ভবনের তালা দিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। বুরহানুদ্দিনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে একটি আইকনিক প্রজেক্ট হিসেবে 2018 সালে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প একনেকে অনুমোদিত হয়। ইতিমধ্যে শেষ হয়েছে মেডিকেল কলেজ এবং 500 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ। 2021 সাল থেকে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় পাঠদান কার্যক্রম। পরে 2024 সালে নতুন ক্যাম্পাসে নেওয়া হয় শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, আধুনিক এই ক্যাম্পাসে অবকাঠামোর সংকট না থাকলেও নেই ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা আর পাঠদানের জন্য শিক্ষক। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ করছি, আমরা যতদিন পর্যন্ত আমাদের ডিরেক্টর নিয়োগ থেকে শুরু করে হাসপাতাল চালু করতে পারছি, ততদিন আমরা আমাদের এই আন্দোলন কোনোভাবে বন্ধ করবো না। আমাদের হসপিটালটা রানিং করার জন্য, তাড়াতাড়ি চালু করার জন্যই, আমাদের দাবি আদায়ের জন্যই আমরা মূলত মাঠে নামছি। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের সব ভবনের কাজ শেষ হওয়ার কথা। অবকাঠামোগত যে বিষয়টা, হসপিটাল ভবন যেখানে ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে প্র্যাকটিক্যাল, সেই অবকাঠামোর কাজ আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি
হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময় আমাদের ভবনগুলো চাইলে আমরা হস্তক্ষেপ দিতে পারবো। মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। 395 জন শিক্ষক এবং কর্মচারীর চাহিদা দিয়ে আমরা পাঠাইছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন দিতে মাত্র 74 জন। সেই 74 জন আবার চূড়ান্ত করে নাই, চূড়ান্ত না করে সংশোধনের জন্য আবার কি করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠাইছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের সংশ্লিষ্টরা আন্তরিক হবেন, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়া যেন তারের শহর। বৈদ্যুতিক, কেবল টিভি, ইন্টারনেট, টেলিফোনের অসংখ্য তারে তৈরি হয়েছে বিপজ্জনক অবস্থা। স্থানীয়দের অভিযোগ, ধূলি দূষণ আর যানবাহনের শহরে এমন বড় জঞ্জাল এসব তার। বৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ায় ঝুঁকি বাড়ে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। এসব তার অপসারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের। আব্দুল সালাম বাবুর রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈদ্যুতিক, কেবল টিভি ও ইন্টারনেটের তারের জট। কোথাও খুঁটি থেকে ঝুলছে তার, কোথাও এক তারের সঙ্গে আরেক তার জড়িয়ে, কোথাও তারকে জড়িয়ে আছে বৃক্ষলতা। বৈদ্যুতিক খুঁটিগুলো যেন তারের ভারে নুয়ে পড়বে। এই দৃশ্য বগুড়া মহানগরীর প্রাণকেন্দ্র সাতমাথার। শুধু সড়কের নয়, শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই একই চিত্র। স্থানীয়দের অভিযোগ, শহরের বড় জঞ্জাল এখন এসব তার। বৃষ্টি কিংবা ঝড়ো হওয়ার সময় ঘটতে পারে দুর্ঘটনা। শহরের ভিতরে যে তারগুলো গেছে, এই তারগুলো অনেক সময় ঝুলে আসতেছে, বড় আবার দেখা যাচ্ছে কিছু ছোট ছোট গাড়ির সঙ্গে বেজে ছিঁড়ে যাচ্ছে। প্রশাসনিকভাবে যদি এগুলো তারগুলো শৃঙ্খলাবদ্ধভাবে তৈরি করতো, আমার মনে হয় যে এগুলো অপসারণ করলে মানুষের ভয় ভীতি থেকে দূরে থাকতো। শুধু অনুরোধ করবে এটা দ্রুত ব্যবস্থা নিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই দিকে এলাকার জন্য। এসব তার ঝুঁকিপূর্ণ, তাই সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি সচেতন মহলের। আমাদের নগর কর্তৃপক্ষ আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওয়াইফাই এবং ইন্টারনেট এবং যারা ডিশের যারা ওনার যারা আছেন, যারা মালিক পক্ষ যারা আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই এটা একটা ব্যবস্থা, একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। বিকল্প ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ। ইন্টারনেট এবং এই ধরনের যে কেবল টিভির যে তারগুলো আছে সেগুলোকে আন্ডারগ্রাউন্ড করা বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা, সেটা করলে পারে ডিসেন্সি চলে আসবে। পাশে ইউটিলিটি ডাক করবো, যেখানে আপনার পানির লাইন, বিদ্যুৎ লাইন, সে যত ইউটিলিটি সেফটি লাইনগুলো আসছে এগুলো মাটির নিচে চলে যাবে, উপর দিয়ে আমরা কিছু নেব না। এইগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি। শুধু আশ্বাস নয়, নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়তে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেবে প্রশাসন, এমন দাবি নগরবাসী। আব্দুল সালাম বাবু, নিউজ 24, বগুড়া। গত 3 বছরে প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে সুনামগঞ্জে গবাদি পশুর রোগ প্রতিরোধে প্রায় 5 লক্ষ ভ্যাকসিন এসেছে। নিয়ম অনুযায়ী এসব ভ্যাকসিন নামমাত্র মূল্যে গবাদি পশুর মালিকদের কাছে পৌঁছানোর কথা, কিন্তু খামারিরা বলছেন ভ্যাকসিন পাননি তারা। উপরন্তু ভ্যাকসিনের অভাবে বিভিন্ন রোগে মারা যাচ্ছে গরুগুলো। এখন প্রশ্ন উঠছে, সরকারের এতগুলো ভ্যাকসিন কোথায় গেল? সুনামগঞ্জ থেকে বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওরের মানুষের কাছে গরু একটি জীবন্ত সঞ্চয়পত্রের মতো, যা দ্রুত নগদ টাকার যোগান দেয়। হাওরের জেলা সুনামগঞ্জ, যেখানে ধান উৎপাদনের পাশাপাশি প্রতিটি পরিবারই গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। সরকারি হিসাব অনুযায়ী জেলায় বর্তমানে প্রায় 5,40,000 গবাদি পশু লালন পালন করা হচ্ছে। এসব গবাদি পশু প্রায় তরকা, বাদলা, গলাফলা ও খুরা রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আর 2-3 দিন ধরে একটা ডাক্তারের টাকা দিতে জান্ডার কাম পৌঁছে যেতেছে। 2টা ইঞ্জেকশন দিব, 400 টাকা তার ভিজিট দিলাম, তারে 400 টাকা। বাসুয়ের আসি ফানি আর বন্ধ হইল না বাবা, এসব রোগ প্রতিরোধে গত 3 বছরে সরকার 5,09,065 ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে, কিন্তু স্থানীয়রা বলছেন সরকারি এসব ভ্যাকসিন পাননি তারা। ঠাকুর থেকে কোনো ডাক্তার আইয়া কোনো ভ্যাকসিন হয়েছে না, কোনো ওষুধ হয়েছে না। 5 বছর 10 বছর না, এই পর্যন্ত কোনো সরকারি ডাক্তার আমরা কোনো চিকিৎসা পাইছি না, খালি আমি না খেয়েই না। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন বিশেষ ক্যাম্পেইন ও কর্মসূচির মাধ্যমে নিয়মিত বিতরণ করা হচ্ছে এসব ভ্যাকসিন। আমরা তো সবসময় বলি যে ভ্যাকসিন অবশ্যই করতে হবে, গরু বাছুর পাললে প্রাণী সম্পদ অফিসে যাইতে হবে, তাদের সাথে সবসময়
সম্পর্ক রাখতে হবে, জানাশোনা থাকতে হবে। আমাদের ভ্যাকসিন এই সম্বন্ধে প্রশিক্ষণ সবসময় দেওয়া হয় কৃষকদেরকে, সেই প্রশিক্ষণে তাদের অংশগ্রহণ করতে হবে। ভ্যাকসিন বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ রঙ্গাচর ইউনিয়নের আশাউড়ায় টিলার ভাজে ভাজে চাষ হচ্ছে সুস্বাদু আর মিষ্টি হানি কুইন জাতের আনারস। চাষিদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত দাম পান না তারা। তবে কৃষকের সহায়তার পাশাপাশি আনারস রপ্তানি ও জিআই পণ্য হিসেবে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। বুরহানুদ্দিনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ রঙ্গাচর ইউনিয়নের আশাউড়া। এখানকার টিলা জুড়ে যতদূর চোখ যায় শুধু আনারস। যুগের পর যুগ ধরে স্থানীয় কৃষকেরা চাষ করছেন এই জনপ্রিয় ফল, যার নাম যশ রয়েছে দেশ জুড়ে। আশাউড়ার আনারস যে বাজারেই নেই, আশাউড়ার নাম শুনলে কাস্টমার গ্রাহক পাগল হইয়া ধরে। কৃষক জানান, আশাউড়ার আনারসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর স্বাদ। কম আঁশ, রসে ভরপুর। স্থানীয় বাজারের পাশাপাশি দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসেন এই আনারস কিনতে। অনেক দূর থেকে মানুষ আশাউড়ার আনারস খায়, তারা ভালো পাইছে, কারণ কেউ খাইতেছে, খাইয়া নিতেছে। আলা দিলে ফসলও বেশি, সব মানুষের বাগানে সবারই এবার সবাই হাসি মুখ, আনারস আইছে ভালো। আমরা চাই যে এই আনারসকে কেন্দ্র করে একটা শিল্প গড়ে উঠুক। কৃষকের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। তবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সংরক্ষণের উদ্যোগ নিলে আনারসের আবাদ বৃদ্ধি পাবে। সরকার আমাদের একটা রাস্তাঘাট উন্নতি হইয়া দেয়, আশাউড়ার এলাকার আনারসের এই নামের গুণে আমরা আরো বহুত উন্নত হইতে পারবো। আনারসের বাগের যদি সঠিক রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে প্রতি বছর বর্তমানে প্রায় 3 লক্ষ আনারস উৎপাদিত হয়, এটা প্রায় 5 লাখ ছাড়িয়ে যাবে। বাজারে চাহিদা থাকায় রপ্তানির আশা কৃষি বিভাগের এই কর্মকর্তার। 100 থেকে 150 জন কৃষক এটার সাথে ইনভলভ হয়েছে। আশা করবো যদি আরো সরকার থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করা হয়, এই সংখ্যাটা আরো দিন দিন বাড়বে এবং এর চাহিদা যেহেতু আছে, ইনশাল্লাহ এটা বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কৃষককে সহায়তার পাশাপাশি হানি কুইন জাতের আনারসকে জিআই পণ্য হিসেবে তুলে ধরার আশ্বাস জেলা প্রশাসকের। যে বীজ প্রয়োজন বা যা চারা প্রয়োজন সেটা আরো সহজলভ্য করার মাধ্যমে যদি এটার সম্প্রসারণ করা যায় সাধারণ মানুষের, আমার মনে হয় এটি এলাকার জন্য খুবই কল্যাণকর হবে। কৃষি বিভাগের তথ্যমতে আশাউড়ায় 30 হেক্টর জমিতে হানি কুইন জাতের আনারস আবাদ হয়েছে। প্রায় 120টি আনারসের বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।